ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ওসমান হাদির বিষয়ে একটু মন্তব্য জানতে চাই। ওসমান হাদির মরদেহ এখন হিমঘরে, কি বলবেন আসলে তার জানতে চাই একটু আপনার কাছে। আসলে বলার তো কিছুই নেই। সারা দেশ এবং দেশের বাইরেও অসংখ্য মানুষ এই তরুণ নেতার প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছে এবং শোকে বিহ্বল। এটা অকল্পনীয়। সবার শেষ পর্যন্ত আশা ছিল যে হাদি হয়তো ফিরবে, যেহেতু তার বয়স কম, কিন্তু তার অবস্থা যে এত ক্রিটিক্যাল এবং ঢাকাতেই আসলে তার ব্রেন ডেথ হয়েছে, তারপরও হয়তো একটু আশা দেখছিল কর্তৃপক্ষ যে শেষ পর্যন্ত হয়তো উন্নত চিকিৎসা হলে ঠিক হবে। আসলে তো সেটা আর হয়নি। এটা হলো দুর্ভাগ্য। এবং কতখানি গুরুত্ব দিয়েছে সিঙ্গাপুর, যে সেখানকার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টা দেখভাল করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন। যাক, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আরো দুর্ভাগ্য হলো এই শোকটা আমরা করতে না করতেই সেটা শঙ্কার মধ্যে আমরা পড়ে গেলাম এবং একটা সংঘাতের দিকে, একটা সন্ত্রাসের দিকে, যেটা খুবই অপ্রত্যাশিত। জি, এই বিষয়ে আমি নিশ্চয়ই আসতে চাই। তার আগে একটু জানতে চাই আপনার কাছে, ওসমান হাদি কেন টার্গেট? টার্গেট ওসমান হাদি কে হতে হলো? দুর্বৃত্তরা দেখে একটা মোটামুটি সহজ যাকে আয়ত্তে আনা যাবে আর কি। কারণ ওসমান হাদি তো কোনো বড় রাজনৈতিক দলের না, সে একটা ইন্ডিভিজুয়াল, একটা ক্যারেক্টার। তো তাকে সহজ ছিল এবং তার সাথে মিশেছিল খুনিরা বেশ আগে থেকেই। ফলে এরকম হয়তো আরো কয়েকজন হয়তো টার্গেটের মধ্যে ছিল, তার মধ্যে হয়তো ওসমান হাদিটা খুব সহজে কি বলে আয়ত্তে আনা গেছে, যার জন্য আমরা দেখলাম যে তফসিল ঘোষণার পরপরই তার উপরে আক্রমণটা হলো। এখন কারা কোন উদ্দেশ্যে কেন করলো, যতক্ষণ না পর্যন্ত খুনিরা ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত তো আসলে বলা যাচ্ছে না। আমি ধরেন অনুমান করে কোন কোন পক্ষের উপর যদি দোষ চাপিয়ে বক্তব্য দেই, সেটা অনাকাঙ্ক্ষিত হবে, বরং এটা এক ধরনের জি, নিশ্চয়ই। মাহবুব কামাল, একটু আপনার কাছে আমি ওসমান হাদির বিষয়ে মন্তব্য জানতে চাই, তারপর আরো কিছু প্রশ্ন রয়েছে আমার। না, ধরেন যে আপনি যে বললেন যে ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো, আসলে এটা একটা বড় কারণ আছে আমি মনে করি। সেটা হচ্ছে ওসমান হাদি তো একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা বড় স্ট্যান্ড নিয়েছিলেন, একটা ভারত বিরোধী কড়া স্ট্যান্ড নিয়েছিলেন। ফলে তাকে হত্যা করতে পারলে একটা সেন্সেশন ক্রিয়েট হবে, তাকে হত্যা করতে পারলে একটা বড় ধরনের ক্যাপাস তৈরি হবে, মানুষ জেগে উঠবে। ফলে এই টার্গেটটা ভালো জিনিস, কারণ ওসমান হাদির মতো অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড আর কেউ নেয় নাই। যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলে গেছেন, যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে উনি যেভাবে কথা বলে গেছেন, সুতরাং যারা তাকে হত্যা করছে তারা ভেবেছে যে তাকে হত্যা করতে পারলে সিচুয়েশন আরো ব্রেক হবে। তো এটা একটা ক্লিক টার্গেট হয়েছে তাদের জন্য। এটা খুবই দুঃখজনক যে দেখেন, আমাদের রাষ্ট্রটা এটা বল প্রয়োগের রাষ্ট্র হয়ে গেল। এখানে যুক্তিবোধের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা একটা সেফ একটা বল প্রয়োগের রাষ্ট্র হয়ে গেল। অথচ জি, মাহবুব কামাল, আপনার অডিওতে কিছু সমস্যা আমরা পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু খুব স্পষ্টভাবে আসলে কথা শুনতে পারছি না আমরা। মুস্তফা ফিরোজ, দুঃখিত, আমি আবারও আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি বলছিলেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। আমি একটু গণমাধ্যমের হামলার বিষয়ে আসতে চাই। নিশ্চয়ই ওসমান হাদির মৃত্যু এবং তার সঙ্গে যারা জড়িত, তাকে যারা হত্যা করেছে, তাদের বিচার সবাই চায়, বাংলাদেশের সবাই চায়, কিন্তু গণমাধ্যমের উপরে হামলা কেন? এটা তো ধরেন ওসমান হাদি, তার মৃত্যু, তার জন্য শোক প্রকাশ করা
এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে একটা সম্মিলিত প্রতিবাদ করা, এটি ছিল মানে কাম্য এবং এটাই প্রত্যাশিত। কিন্তু কেউ কেউ বলল যে ওসমান হাদির এই মৃত্যুকে ঘিরে যে আবেগ সহানুভূতি সৃষ্টি হয়েছে, এটাকে ব্যবহার করতে হবে রাজনৈতিকভাবে। 5ই আগস্ট যেটা হয়নি, এই সুযোগটা এবার হাতছাড়া করা যাবে না। এইরকম একটি ধোঁয়া তুলে তারা কি করলো, একদিকে শাহবাগে প্রতিবাদ হচ্ছে সর্বস্তরের মানুষের, কিন্তু মতলববাজরা বা ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা তারা কিন্তু দৌড়ে গেল ওই মানে প্রথম আলোতে, ডেইলি স্টারে, 32 নম্বরে, ছায়ানটে, একই গ্রুপটা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় তারা ইয়ে করছে এবং আজকে শেষ করলো। একই গ্রুপ এই মব ক্রিয়েট করছে, একই গ্রুপ, এটা নির্দিষ্ট গ্রুপ। এই গ্রুপটাকে এই গ্রুপ এর আগেও এই সমস্ত ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করছে এবং গরু জবাই করছে। আপনি এদের তখনকার ছবি এখনকার ছবি মিলায় দেখেন, একই গ্রুপ। দুর্ভাগ্য হচ্ছে যে সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা করলো, আর যারা গণমাধ্যমে স্বাধীন মুক্ত ভাবে কথা বলে তাদেরকে বিশৃঙ্খলাকারী, উস্কানি দাতা এই হিসাবে চিহ্নিত করে তাদের নামে মামলা করে তাদেরকে জেলে পড়লো। কিন্তু এই শক্তিকে সরকার এত বেশি পূজা করা শুরু করলো বা ভয় করা শুরু করলো, ভক্তি করা শুরু করলো, যে এই শক্তিকে তারা কোনো পদক্ষেপ না নিয়ে আশকারা দিল। দেখেন 32 নম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ যেতে দিল, সেদিন দুপুর থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত কিন্তু ক্রমাগতভাবে সামরিক বাহিনীর উপর, যেখানে সদস্যরা পাহারা দিচ্ছিল, তাদেরকে ডিঙায় পুলিশ, আর্মি মানে বারবার হামলা করতে চাইছে। তো সরকারের কাছ থেকে যখন নাকি দৃশ্যমান অ্যাকশন আসে না, তখন তো এরা আরো উৎসাহিত হয় এবং আরো বেপরোয়া হয়। সেই বেপরোয়া রূপটা তারা দেখালো এবং পুরো শোকটাকে একটা সন্ত্রাসের দিকে তারা নিয়ে ধাবিত করলো। এবং এখন পর্যন্ত গতকালকে কিন্তু একই ঘটনা ঘটেছে। প্রথম আলো, ডেইলি স্টারে যখন হামলা হয় সে সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। মানে বিষয়টি একই ঘটনা বারবার ঘটছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় কেন? মানে সরকারের এক্ষেত্রে কোনো দায়বদ্ধতা দেখছেন কিনা? সরকার পুরোপুরি দায়ী। অন্তত চেষ্টাটা দরকার ছিল, কিন্তু সেই চেষ্টাটাও করেনি। দেখেন হাদির মৃত্যুটা ইনফ্যাক্ট আগের দিন রাতে কিন্তু হয়ে গেছে, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে অপারেশনের পর যে মানে হাদি আর নেই, একমত, মানে এটা মেসেজ পরিষ্কার। তখন তো সরকার এবং তখন কেউ কেউ বলল, ঘোষণা দিল তখনই কিন্তু, যে রবের মানে ডাকে যদি সাড়া না দেয়, রবের ডাকে যদি সাড়া না দেয়, তাহলে মানে হাদিকে যারা হত্যা করছে, খুন করছে, তাদের স্থাপনাগুলো অরক্ষিত থাকবে না। ঘোষণাটা পরিষ্কার, সবাই বুঝলো কি হইতে পারে। সেই অনুযায়ী যখন নাকি মৃত্যু সংবাদটা আসলো বা গত রাতেই, আগের রাতেই, তখনই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় কোথায় সম্ভাব্য হামলা হইতে পারে, সংঘাত হইতে পারে, সেই জায়গাগুলো প্রোটেকশন করা দরকার ছিল। সেই উদ্যোগটা দেখা গেল না। আপনি দেখেন সেনাবাহিনীর সদস্যরা, তাদের তো একটা নিয়ম কানুন আছে, অনেকগুলো ধাপ পার হয়ে আস্তে আস্তে ডেইলি স্টারটা অনেকখানি পুড়ে গেল। এবং যদি আরো দেরি করতো তাহলে ওই যে 30 জন সাংবাদিক আটকা পড়ছিল, তাদের লাশ বেরোতো। তো তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। জি, নিশ্চয়ই। এই বিষয় নিয়ে আমার আরো কিছু প্রশ্ন রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মন্তব্য নিয়ে। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। মোস্তফা ফিরোজ, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম হাদির বিষয়ে, ওসমান হাদির বিষয় নিয়ে, এবং সেই সাথে গণমাধ্যমের উপর যে আক্রমণ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আপনি কথা বলছিলেন। রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। কেউ বলছে নির্বাচন বানচালের পায়তারা,
কেউ বলছে নির্বাচন পেছানোর বা তারা নির্বাচন দেশে হতে দেবে না। আমার কথা হচ্ছে যারা এইসব মবের সঙ্গে যুক্ত, যারা এই যে ভাঙচুর করছে, তারা তো হেলমেট পরে কিন্তু কিংবা কোনো মুখোশ পরে তো ভাঙচুর করছে না, তারা গণমাধ্যমেও অনেকেও কথা বলছে। তো তাদের শনাক্ত করা এবং তারা আসলেই কোন দলের সঙ্গে যুক্ত কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আদৌ যুক্ত কিনা এসব বের করা কি খুব কঠিন সরকারের পক্ষে? পানির মতন সহজ। সরকার চায় না, সরকার চায় না। সরকার তো ওই যে বললাম না, বন্দুকটা তো একদিকে তাক করে রাখছে। আগে যেমন একদিকে তাক ছিল, এটা আর একদিকে তাক করে আছে। কিন্তু এইদিকে যে সব শেষ করে দিচ্ছে, সর্বনাশ ঘটায় দিচ্ছে, এটা তো সরকার তাদেরকে মানে কিছু না বলতে বলতে এরা তো এখন মানে মানে দানব হয়ে উঠছে। এবং যখন তখন এই আইন কানুন কিচ্ছু মানতেছে না, এবং সেনাবাহিনীকে পর্যন্ত সবক দিচ্ছে, তাদেরকে আলটিমেটাম দিচ্ছে 20 মিনিট মানে থাকতে পারবে তারা। এইরকম উদ্ধত্ত, এইরকম বেপরোয়া মনোভঙ্গি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, রাষ্ট্রকে একদম তার ভিতকে আসলে দুর্বল করে দিচ্ছে। ক্রমাগত ভাবে এই মবের বিরুদ্ধে যদি চলতেছে মব, কিন্তু সরকার তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না নিয়ে সে চুপচাপ কোন রকম ঠেকানোর চেষ্টা করতেছে। ধ্বংসযোগ্য হবার পর আরো যাতে ধ্বংস না হয় এটা একটু ঠেকনা দিল, কিন্তু ঘটে গেল। এখন যেমন ধরেন সেনাবাহিনী আসলো, পুলিশ আসলো, ঠেকালো। কি ঠেকালো? মানে আরো যাতে বেশি মানে পুড়তে না পারে, কিন্তু পুড়ে তো গেল, ধ্বংস তো হয়ে গেল। আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রিন্ট ভার্সন নাই। এর চেয়ে লজ্জা, মানে বিগত আমলে শেখ হাসিনার সময়েও কোন গণমাধ্যমে অন্তত আগুন দিয়ে জ্বালানোর সাহস কেউ পায়নি। আজকে ডক্টর ইউনূসের আমলে যে বলল যে প্রাণ খুলে আমাকে সমালোচনা করুন, গণমাধ্যম সমস্ত কিছু সবাই স্বাধীন মুক্ত, সেই মুক্ত মানে মানে বাংলাদেশে আজকে গণমাধ্যম পড়ছে যা খুশি তাই। আপনার একটা গ্রুপ যদি মনে করে আজকে শহীদ মিনার উল্টায় দেবো, উল্টায় দেবে। আজকে যদি মনে করে আজকে ছায়ানট উদীচীতেও হামলা হয়েছে, উদীচীর অফিসেও হামলা হয়েছে। সংস্কৃতির উপর আঘাত। বাংলাদেশে যে ধরেন আফগানিস্তানের দর্শনটা কি, শরিয়া আইন চালু করো, গান বাজনা সংস্কৃতি এগুলি কিচ্ছু থাকবে না। এই যারা এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা দিচ্ছে, যারা গণমাধ্যমে হামলা দিচ্ছে, তারা তো ওই আফগানের সেই উগ্রবাদী যেই তালেবান, এটা তো তালেবানদের বংশধর। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশে একটা জঙ্গলি শাসন কায়েম করতে চায়। সেই জন্য তাদের এই তৎপরতা, এটা প্রকাশ্য, এটা তো বোঝা যাচ্ছে না। মানে তারা তো রাগ ঢাক করছে না, তারা ওপেন কম্পিউটার নিয়ে যাচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে। কারণ তারা জানে যে তারা নিরাপদ, তারা বাসায় যাবে, তাদের ঠিকানা আছে, তারা নিরাপদে ঘুমাবে এবং আবার সুযোগ খুঁজতে থাকবে কখন আবার তারা হামলা চালাবে। এইভাবে হামলায় হামলায় আজকে গণতন্ত্র, নির্বাচন সবকিছু হুমকির মুখে পড়েছে। শুধু তাই না, দেশের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব একটা বিপন্ন অবস্থায় গেছে। কারণ আপনি অন্য দেশের এম্বাসিতে আপনি হামলা করতেছেন, অ্যাটাক করতেছেন, অথচ আপনি জানেন আপনার শক্তি সামর্থ্য আপনার কত দূর আছে, কিন্তু আপনি করে যাচ্ছেন। কিন্তু ফলে বোঝা যাচ্ছে যে কাদেরকে ইনভাইট করা হচ্ছে, যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, আসলে তাদেরকে তো ইনভাইট করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এটা বুঝতে বাকি নেই, মুখে গণতন্ত্র আর ভিতরে হচ্ছে শরিয়া আইন চালু করো। এই ধরনের ধাপ্পাবাজি রাজনীতি বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি দেশ যাচ্ছে এখন। আরেকটি বিষয় জানতে চাই, রাজনৈতিক দলগুলো আসলে বিভিন্নভাবে ব্রিফ করেছে। যারা আজকে প্রথম আলো ডেইলি স্টারে গিয়েছিল দেখতে, তারা তো বলতে পারতো যে ফুটেজ তো রয়েছে, কারা এটার সাথে সম্পৃক্ত, তারা অনেকেই কথাও বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই ধরনের ঘটনা যেন না হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো অন্যভাবে ইঙ্গিত দিচ্ছে, তারা বলছে যে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচালের যারা চেষ্টা করছে তাদেরকে তো স্পষ্ট দেখা যাচ্ছে টেলিভিশনে, তাদের রাজনৈতিক পরিচয় কিংবা তাদেরকে থামানো এসব নিয়ে সোচ্চার না কেন? মানে এসব নিয়ে তাদের তো সোচ্চার হওয়ার কথা, কিন্তু পক্ষান্তরে একটা দোষ কোনোভাবে আরেকজনকে দিয়ে নির্বাচন বানচালের পায়তারা হচ্ছে, এমন একটা পরিবেশ দেখতে পাচ্ছেন কিনা আপনি? আপনার কাছে কি মনে হয়? এই পুরোটাই তো হচ্ছে নির্বাচন বানচাল করা, আর কিচ্ছু না। বাংলাদেশে নির্বাচন হয়ে গেলে একটা নির্বাচিত সরকার
ক্ষমতায় আসবে, হুম, দেশ শাসন করবে, তাহলে কি হবে? সে তো তখন পলিটিক্যাল গভর্নমেন্ট, মানে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সে সোচ্চার হবে। তো রাইট। সেটা হলে তো এই যে মব সৃষ্টিকারী যারা, তারা তো আস্তে আস্তে মব করতে করতে যে শক্তিটা সঞ্চয় করছে সেটা তো আর হবে না। ফলে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি যদি আরো 1-2 বছর তারা পায়, হুম, ততক্ষণে তো তারা রাষ্ট্র ক্ষমতা দখলের পর্যায়ে চলে যাবে। এখন সেই পথটাকে উন্মুক্ত করা হচ্ছে। নতুবা দেখেন, যে কোনো সামরিক শাসকরা ক্ষমতা দখল করে প্রথম দিনের ভাষণেই বলে যে নির্বাচন কয় তারিখে হবে। আর আমাদের এই অন্তর্বর্তী সরকার মানে ক্ষমতায় এসে নানা রকম মানে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, এই সমস্ত কথা বলে এরা নিজেরাও মানে নির্বাচন না দিয়ে জনগণের কাঁধের উপর ভর করে জনগণের আবেগ, সহানুভূতি বা গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার উপরে পাড়া দিয়ে তারা আসলে ক্ষমতার মধু খাওয়ার জন্য তারা চুপচাপ বসে বসে এই বিভিন্ন রকম আসর বানাইছে। একটা হলো ওই কি বলে বিচার করার আসর, আর একটা হচ্ছে সংস্কারের আসর। এগুলি তো একটা নিয়মিত কাজগুলোকে অনিয়মিত সরকার তার নিজের কাঁধে নিয়ে ধাপ পাওয়া দিয়ে মারতেছে। এটা তো পরিষ্কার হয়ে গেছে আজকে জনগণের। এটা আর বোঝার বাকি নাই। ক্ষমতার লোভ, আকাঙ্ক্ষা বাংলাদেশের একেবারে স্থিতিশীলতাকে গুড়ায় দিচ্ছে। এটা বুঝতে আর কারোর বাকি নেই। জি, আমার আরেকটি প্রশ্ন যে হাদির মৃত্যুতে দেশজুড়ে ক্ষোভ, শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে মানুষের ঢল, স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের। বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থানটা তাহলে এখন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? খুবই খারাপ অবস্থায়, কারণ আপনি দুষ্কৃতিকারীদেরকে ধরতে পারেন নাই, হুম, আপনি ধরতে পারলেন না, অথচ আপনি দায় চাপায় দিচ্ছেন প্রতিবেশী একটা রাষ্ট্রের উপর। হুম, আপনার কাছে তদন্ত নেই, আপনার কাছে তথ্য প্রমাণ নেই, বরং যে কথাগুলো আছে পুলিশের পক্ষ থেকে, তারা বলছে যে সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে, এমন তথ্য আমাদের কাছে নেই, বরং দেশের অভ্যন্তরেই আছে। এই কথা যখন বলছে, তখন আপনি ভারতকে একদম নির্দিষ্ট করে আপনি যে উন্মাদনা তৈরি করছেন, হুম, তাতে কি হচ্ছে, আজকে সীমান্তের কাছাকাছি ভারতীয় সৈন্যরা এসে পর্যবেক্ষণ করতেছে হুম, পরিস্থিতি। তার মানে তারাও একটা সুযোগ খুঁজতেছে যে ভেতরের কোনো গোষ্ঠী যাতে তাদের সীমান্ত এলাকার স্থাপনায় যাতে আঘাত করে এবং সেই সুযোগে তারা যাতে ঢুকে পড়তে পারে, সেরকম পরিস্থিতির দিকে কিন্তু তারা হুম। ঠেলে দিচ্ছে এবং সুপরিকল্পিত ভাবে। এবং ভারত তো এই পরিস্থিতিগুলি তাদের জন্য খুব পোয়াবার হচ্ছে। কারণ সীমান্ত অঞ্চল জুড়ে বাংলাদেশের এখন শাসক গোষ্ঠীর বিরোধী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। ফলে এখন তারা বাংলাদেশ বিরোধী উত্তেজনা ছড়িয়ে সেখানে আরো ওদের সাম্প্রদায়িক শক্তিগুলো ক্ষমতায় আসবে। তো তারাও এখন উৎসাহিত হচ্ছে এবং বাংলাদেশকে লাভবানটা তো মূলত আক্রমণ আসলে করার। ভারতই হচ্ছে, আমরা তো আসলে ক্ষতিগ্রস্তই হচ্ছি। এটা তো ভারতকে লাভ করে দেওয়ার জন্য এই সমস্ত আয়োজন। নির্বাচন যাতে না হয়, আভ্যন্তরীণ ভাবে তারা শক্তি সঞ্চয় করলো, ক্ষমতায় থাকতে পারলো, আর অন্যদিকে ভারতকে ইনভাইট করতেছে যে আসো তুমি আক্রমণ করো। এই তো পরিস্থিতি। এই খেলাগুলি না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটু সবশেষ তারেক রহমানের বিষয়ে আসতে চাই সংক্ষেপে। তারেক রহমান আসছেন 18 বছর পর, লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর। একটু সংক্ষেপে, একটু 30 সেকেন্ডে বলবেন আপনার মন্তব্য। একটা বিরাট একটা রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসছে এবং এই চ্যালেঞ্জটা তারা নেওয়া উচিত, কারণ জাতি পুরোপুরি বিভক্ত হয়ে গেছে হুম, এবং চরম হতাশার মধ্যে আছে। যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে বিভিন্ন গোষ্ঠী, আজকে দেখা যাচ্ছে উগ্রবাদীরা হুম, সেই জায়গাটা দখল করতে মরিয়া, গণতান্ত্রিকামী শক্তিগুলো পিছায় গেছে, তারা হতবম্ব বা হতাশ। সেই জায়গায় তারেক রহমান জি, আসার মধ্য দিয়ে আমার ধারণা যে গণতান্ত্রিক শক্তিগুলো আরো উজ্জীবিত হবে জি, এবং একটা সম্ভাবনা জি, ক্ষেত্র নিশ্চয়ই, তৈরি হবে। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। সংবাদ সম্প্রসারণ এই ছিল আজকের মতো। সঙ্গেই থাকুন।